আজকের থেকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডেটা ক্লিনিং এর পার্ট। ইউজুয়ালি এক্সেলে আচ্ছা। কি হয়, হুম। আপনার সাইডটা একটু মিউট করে নিন তাহলে সুবিধা হবে। ইউজুয়ালি ডেটা ক্লিনিং এ আমাদের হয় কি, ধরছি এটাকে আমাকে লোড করে একটা ব্ল্যাঙ্ক এক্সেল ওপেন করছি। ধরুন এটা একটা এক্সেল, আমাদের কাছে পার্টিকুলার কোনো রো আছে। রো এর আমরা ডেটা এখান থেকে আমরা এন্ট্রি করতে শুরু করি, যেটা হচ্ছে নেম, স্টুডেন্ট, আইডি, মার্কস। এখান থেকে আমাদের এন্ট্রি হচ্ছে। টেবিলের রুল কি বলে, কারণ আমরা যেখানে কাজ করছি, এই যে পার্টিকুলার সেল যাকে আমরা বলছি, সেটাকে বলা হয় রেঞ্জ। এটা হচ্ছে এক্সেল এর প্রাইমারি পার্ট। রেঞ্জ থেকে এক্সেল শুরু হয়। রেঞ্জের পরে আমরা রেঞ্জকে টেবিলে কনভার্ট করি। টেবিল কনভার্সনের নিয়ম হচ্ছে, যদি আমি এখান থেকে শুধু ডেটা লিখছি, যেমন আকাশ, স্টুডেন্ট আইডি এস 15 আর মার্কস হচ্ছে 310, এইটা টোটালটা লিখলাম। এবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ট্রি প্রেস করলেই এমন হবে টেবিল তৈরি হবে। শর্টকাট হচ্ছে টেবিলের যে কোনো ডেটাকে, টোটাল ডেটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করতে হয়, সিটিআরএল প্লাস টি। এবার টি প্রেস করার সাথে সাথে যে পপটা আমাকে শো করছে তার নিচে যদি আমরা একটু খেয়াল করি, একটা পপ আপ লেখা থাকে, যেটা হচ্ছে মাই টেবিল হ্যাজ হেডার, মানে আমার টেবিলে হেডার আছে। এবার এখানে আমার কোনো হেডার নেই, টেবিলটা হেডারলেস টেবিল, মানে আমি জাস্ট এন্ট্রি করতে থেকেছি। হেডার নেই বলে এই জায়গাটা কোনো গ্রিন টিক নেই। এই অটোমেটিক্যালি ধরেছে যে আমার এখানে কোনো টেবিলের হেডার নেই। যদি আমি এটাকে ফোর্সফুলি চেক করে ওকে প্রেস করি, তাহলে একেই ও হেডার বানিয়ে দেবে। প্রথম ডেটাকেই ও হেডারে কনভার্সন করে ফেলবে। যদি এটা হেডার থাকে, স্টুডেন্ট নেম, আইডি, মার্কস, এবার কন্ট্রোলটি সঙ্গে সঙ্গে আমাকে এখানে দেখাবে যে আমাকে চেক মার্ক আছে, মাই টেবিল হ্যাজ হেডার, আমার টেবিলে হেডার আছে। এই হচ্ছে প্রাইমারি কাজ, একটা টেবিল আর রেঞ্জের মধ্যে পার্থক্য। তাহলে আমরা কি জানলাম, আমরা পরে যাই কাজ করি, সে পিভট করি, পাওয়ার কোয়েরি করি, জেনারেল টেবিল, সবারই একটাই রুল, যে আমার টেবিলের মধ্যে হেডার থাকা ম্যান্ডেটরি। এবার আসি ব্যাক টু দ্য ডেটা। এই ডেটাতে আমি কি দেখতে পাচ্ছি, এটাকে জুম করি। ডেটাটার হেডার তো আছে, হেডার আমার একটা রোতে নিচে, একটা রো নিচে ধাপের থেকে নেমে গেছে, এখান থেকে হেডার শুরু হয়েছে। তাহলে কলম ওয়ান কলম টু এগুলো কোথার থেকে আসলো? যখনই আমি কোনো ডেটাকে মডেল হিসেবে পাওয়ার কোয়েরিতে ইনপুট করছি, ও তখন ওর যে রুল, ওর যে বেসিক রুল যে হেডার থাকতে হবে, ও সেটাই চেক করেছে। ও হেডার পায়নি, কারণ প্রথম সেলটা বা প্রথম রোটা পুরোপুরি ব্ল্যাঙ্ক ছিল। ও তার মানে ধরে নিয়েছে যে এই ডেটার কোনো হেডার নেই। এবার পাওয়ার কোয়েরি বা টেবিলের রুল কি বলে, হেডার ছাড়া সেই জিনিসের আমরা টেবিল করতেই পারি না। যখনই এরকম কাজ হবে, অটোমেটিক্যালি একটা জেনারিক নাম্বার জেনারেট করবে, যেখানে শুরু করেছে ওয়ান থেকে যতটা পর্যন্ত ডেটা আমার থাকবে। এবার মজার কথা হচ্ছে, এক্সেল আমরা কি করতে পারি, এটাকে ডিলিট করে দিতে পারি। কন্ট্রোল মাইনাস বা যে কোনো রাইট ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম। কিন্তু এটা আমার কাছে এখন এসেছে পাওয়ার কোয়েরি থেকে। পাওয়ার কোয়েরি থেকে আমি ইনপুট করেছি। যদি এখানে খেয়াল করেন, আমি ইনসার্টের পরে ডিলিট অপশনটা হিডেন হয়ে গেছে। ডিলিট অপশনটা আর আপনার কাজ করবে না, কারণ আপনার যে ডেটাটা সেটা পাওয়ার কোয়েরিতে ইনপুট হয়েছে, ওর একটা মডেল ক্রিয়েশন হয়েছে। মডেল ক্রিয়েশন কি, মডেল হচ্ছে একটা এনক্রিপ্টেড ফরম্যাট অফ ডেটা। তারপরে আপনি ডাইরেক্টলি কোনো ডিলিট বা কিছু করতে পারবেন না, ওকে পাওয়ার কোয়েরি থেকেই করতে হবে। তাহলে আমরা এটাকে আবার পাওয়ার কোয়েরিতে যাব। কিভাবে যাব, ডেটা, গেট ডেটা, লঞ্চ পাওয়ার কোয়েরি এডিটর। এডিটর আমার কাছে চলে এসেছে। এবার এডিটর আসার পরেও আমি যেখানে কি দেখতে পাচ্ছি, কলম ওয়ান কলম টু কলম থ্রি আছে। এখানে তো আমি ডাইরেক্টলি এইভাবে ডিলিট করতে পারবো না। তখন যে কোনো জিনিসকে চেঞ্জ করতে গেলে যেতে হবে ট্রান্সপোজে।
যাই হোক না কেন ট্রান্সপোজে যাওয়ার সাথে সাথে আমার সেকেন্ড অপশন কি দেখাচ্ছে, ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার, প্রথম রোকে হেডার হিসেবে ইউজ করো, ফার্স্ট রো অ্যাজ এ হেডার। ক্লিক করব, প্রথম অপশনটা কি আছে, ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার, ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার। যে মুহূর্তে আমি ক্লিক করলাম, আমার যেটা হওয়ার কথা ছিল প্রতিটা টেবিলের হেডার, সঙ্গে সঙ্গে সেটা আপডেটেড হয়ে গেল। একবার ব্যাক করছি, প্রথমে আমার কি ছিল, প্রথমে ছিল কলম ওয়ান, তার নিচে ছিল কান্ট্রি, এখানে ছিল গ্রুপ 1950-55। কি করলাম, ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার, আমার পুরো ওই যে রোটা, ওই রোটাকে পুরো ডিলিট হয়ে এলিমিনেট হয়ে এটাকে আমার হেডার হিসেবে প্লেস আপ হলো। এবার প্রশ্ন আসতে পারে যে কোনো ইউজারের কাছে, এইটাও তো একটা রো ছিল, তাহলে ফার্স্ট রো অ্যাজ এ হেডার মানে তো এটা কি সেই রো হিসেবে হেডারকে ধরা? যদি এটা একটা রোই হয়, আর আমি যদি ক্লিক করি ইউজ ফার্স্ট রো, মানে এইটাকেই ফার্স্ট রো ধরা হওয়া উচিত অ্যাজ এ হেডার, তাহলে তো সেম থাকার কথা। কিন্তু আমি এখানে একটা কি আইকন দেখতে পাচ্ছি, টেবিল আইকন, এখান থেকে কাউন্ট হচ্ছে 1 2 3। কারণ পাওয়ার কোয়েরিতে আমরা যখন ম্যাচ ফাংশন ইন্ডেক্সে করেছিলাম তখন এই ম্যাচে বলেছিলাম ম্যাচ কাজ করে 0 1 2 3 এভাবে কাউন্টিং ভাবে কাজ করে। সেই জন্য পাওয়ার কোয়েরি বা পরবর্তীকালে সেম জিনিস পাওয়ার বিও তো একই জিনিসই আছে, পাওয়ার কোয়েরি সেখানেও যখন আমরা কাজ করব তখন আমরা কি দেখব, যে আমার এখানে কাউন্ট হচ্ছে 0 1 2 3 4 5, এটা কিন্তু আসলে নিউমেরিক্যালি এটা জিরো হিসেবে কাউন্ট হচ্ছে। তো জিরো এখানে যেহেতু কাউন্ট হচ্ছে, এখানে ওকে রো হিসাবে ধরছেই না কখনো, এটা জাস্ট একটা ডেটাটাকে ক্রিয়েট করার জন্য ইউজ করা হয়েছে, মানে প্রিফিক্স আর সাফিক্সের মতো ওকে ইউজ করা হয়েছে, কিন্তু এটার কোনো ভ্যালু নেই। কারণ ফাইলটা ছিল এক্সেল ফাইল, ফাইলটা আমি দেখিয়েও দিচ্ছি, প্র্যাকটিস পপুলেশন 1950 এক্সএল এসএক্স ফাইল আছে এক্সটেনশন। এক্সেল এর থিওরি কি বলে, এক্সেল কি বেসিসে চলে, 1 2 3 4 কাউন্টে চলে, আর পাওয়ার কোয়েরি কি বেসিসে চলছে, 0 1 2 3 4। তাই যখন এক্সেল থেকে এটাকে এখানে ইনপুট হয়েছে, ওকেও 1 থেকে প্রায়োরিটি দিয়েছে। তাই যদি আমি ফার্স্ট ক্লাসে হেডার করেও দিই, তখন আমার এটাকে হেডার হয়ে গেল, ডেটা পয়েন্ট গুলোকে 1 থেকেও কাউন্ট করতে শুরু করলো। তার মানে প্রথম যে রো সেটার কোনো ভ্যালু নেই। এক্সেল এর ক্ষেত্রে একবার বন্ধ করে আসছি, এক্সেল এর ক্ষেত্রে প্রথম রোটাকেই 1 ধরা হয়, পাওয়ার কোয়েরির ক্ষেত্রে সেকেন্ড থেকে 1 ধরা হয়, এটাকে একটা হেডার হিসেবে ট্রিটমেন্ট করা হয়। এটা হচ্ছে মেজর ডিফারেন্স অফ দ্য রেঞ্জ অ্যান্ড দ্য পাওয়ার কোয়েরি। আমি ডেটাতে ব্যাক করছি একবার, যদি আমি কোনো কাজ করলাম সেটাকে আবার আমাকে রিভার্ট করতে হয়, রিভার্ট করতে হয়, তাহলে আবার এখানে আসবে কি অ্যাপ্লাইড স্টেপ। কারণ এখানে কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই কোনোটাই কাজ করে না, এখানে কি কাজ করে, এখানে কাজ করে অ্যাপ্লাইড স্টেপ। আমি যাই করছি, যাই এখানে চেঞ্জেস আসছে, সবকিছু আমার অ্যাপ্লাইড স্টেপে চেঞ্জ হবে। এবার এই ডেটাটার কাজ আমার এতটা শেষ হয়েছে। এবার এক্সেলের ক্ষেত্রে আমরা কি করি, কোনো ফাইল আমার ওয়ার্কশিটে কাজ হয়ে গেল, আমরা ওয়ার্কশিটটাকে কপি করে একটা ওয়ার্কশিট বানাতেই পারি, বানিয়ে আমরা কাজ করি। এখানে আমরা এই যে পাওয়ার কোয়েরিতে এডিট করছি, এইটাকে আমরা কপি করবো কি করে, এখানে তো কোনো শর্টকাট কাজ করে না। এখানে কপি করার দুটো পদ্ধতি আছে, এক হলো ডুপ্লিকেট। প্রথমে আমরা দেখি ডুপ্লিকেট, নামটা চেঞ্জ করার জন্য ডবল ক্লিক, ডুপ্লিকেট। ডুপ্লিকেট কথা অর্থ হচ্ছে যা যেরকম ছিল সেই রকমই আমার কাছে আসবে। আমার এখানে লাস্ট অ্যাপ্লাই স্টেপে ছিল চেঞ্জ কলম টাইপ অন, ডুপ্লিকেটও আমার চেঞ্জ কলম টাইপ অন। এবার ডুপ্লিকেট ভ্যালুটাতে এটাকে ডুপ্লিকেট করেছি, এটা হচ্ছে মাস্টার, মাস্টার ফাইলে দুটো অ্যাপ্লাই স্টেপ ব্যাক করে গেলাম, তাহলে কি ডুপ্লিকেটে কোনো চেঞ্জ হবে না,
ডুপ্লিকেট যেরকম ছিল, ডুপ্লিকেট যা পর্যন্ত লাস্ট যেখানে ডুপ্লিকেট বানিয়েছি সেখানেই আমার ধরে রাখবে। তাতে যদি মাস্টার ফাইলে আমি পুরো রিভার্ট করি, সবকিছু চেঞ্জ করে ফেলি, ও ওর মতোই কোনো আপডেট হবে না। সেম অ্যাজ যদি মেইন ফাইলে রেফারেন্স ক্রিয়েট করি, রেফারেন্স ক্রিয়েট করার সাথে সাথে এর কোনো অ্যাপ্লাই স্টেপ হয় না। তার মানে ডুপ্লিকেটের সময় যে প্রতিটা অ্যাপ্লাই স্টেপ মাস্টার ফাইলে যা ছিল সেম টু সেম এখানে এসেছে। রেফারেন্সে কি দেখাচ্ছে অ্যাপ্লাই স্টেপ? শুধু সোর্স। সোর্স হুম? সোর্স হচ্ছে ডাইরেক্ট রেফারেন্স কোয়েরিজ অফ পপুলেশন, এর থেকে সোর্স কানেক্ট আছে। এবার এখানে কি ছিল? কলম ওয়ান, এটাকে আমাকে ঠিক করতে হবে। আমি এখানে গিয়ে ঠিক করলাম, ফার্স্ট রয়েছে হেডার। রেফারেন্সেও আমার ডেটাটা অটোমেটিক্যালি আপডেটেড হয়ে গেছে, কিন্তু অ্যাপ্লাই স্টেপ হয়নি। তার তার মানে মানে রেফারেন্স হচ্ছে আপনার যেবার মাস্টার যেটা থাকবে সেটাতে যা চেঞ্জেস হবে রেফারেন্সও তাই চেঞ্জেস হয়ে যাবে, হ্যাঁ কিন্তু একদম হবে। ডুপ্লিকেটে কিছু ডুপ্লিকেটে চেঞ্জ হবে সেটা না। হবে না। হবে না। ডুপ্লিকেটে সেটা হবে না। এবার ডুপ্লিকেটেড আপনার অ্যাপ্লাই স্টেপ গুলো ইনট্যাক্ট থাকবে, প্রিভিয়াস যা অ্যাপ্লাই স্টেপ ছিল। রেফারেন্সে কোনো অ্যাপ্লাই স্টেপ বলে কিছু হয় না, রেফারেন্স অ্যাপ্লাই স্টেপ বেস করে চলে মাস্টারের উপর, তাই জন্য এর কোনো অ্যাপ্লাই স্টেপ হয় না। এটা আচ্ছা দাদা, এই দুটো আমাদের কখন কাজে লাগে, মানে ডুপ্লিকেট বানাই বা রেফারেন্স বানাই, এটা আমাদের কখন কাজে লাগে? মানে প্রথমে তো আমরা একটা ফাইল পেলাম, সেটাকে আমরা ক্লিন করলাম, যেটাতে হেডার ইজ আ মাস্ট থাকতেই হবে। এইগুলো করার পর এবার যে আপনি রেফারেন্সের ডুপ্লিকেট যেটা দেখালেন, এটা আমরা কখন ক্রিয়েট করব? যখন আমাদের ডেটাটা ক্লিন হয়ে গেল, এবার হুম। আমরা দু রকম ভাবে ক্রাইটেরিয়া মেজার করব। যদি আপনি চ্যাট জিপিটি প্রচুর ইউজ করেন, দেখবেন চ্যাট হ্যাঁ। জিপিটি ডাল এআই তে দুটো রেফারেন্স পাশাপাশি দেয়, আবার নিচে দিয়ে দেয় কোন রেফারেন্সটা আমি পছন্দ করছি। তার মানে ও দুখানা আপনার জন্য বানিয়েছেন, দুটো আলাদা। আপনাকেও হ্যাঁ। যখন ডেটার উপরে দুখানা বা তিনখানা মডেল ক্রিয়েট করতে হবে, মানে ম্যানিপুলেট হচ্ছে, আপনি একটা থিওরিয়ামে চলছে যে হুম। আপনার যদি বাজেট এত পার্সেন্ট হয়, বাজেটের উপরে 50% আপনি এবার বাড়াচ্ছেন, প্রথম থিওরিয়াম, প্রথম মাস্টার হুম। ফাইলে চেঞ্জ করলেন। আবার আপনি একটা ডুপ্লিকেট ফাইল তার আগে বানিয়ে নিয়েছেন, যার উপর আপনি আর একটা ধরছে। যদি 25% বাড়াই তাহলে আমাদের টোটাল প্রজেকশন কিরকম আসবে। এই জন্য আমরা ডুপ্লিকেট বানাই, যে জিনিসটা একই থাকছে, আমরা শুধু তিন রকম ইনপুট দিচ্ছি বা তিন রকম ভাবে মাথা লাগাচ্ছি, তাই তিন রকম ডেটা আসবে, তারপর যেটা আমরা ফাইনাল চুজ করব। রেফারেন্স বুঝলাম। কখন করব? রেফারেন্স হচ্ছে যে আমরা একটা আলাদা কাজ নিচ্ছি, আলাদা একটা ফাইল বানাচ্ছি, সেটাতে কোনো অ্যাপ্লাইড স্টেপ থাকবে না। অ্যাপ্লাইড স্টেপ থাকবে না, মাস্টারে সব চেঞ্জ করবো, ওখানে শুধু আপডেট হবে। কেন হবে? কেন আমি অ্যাপ্লাইড স্টেপ দেখাবো না? যে অনেক ক্ষেত্রে যারা যাদেরকে দেখানোর দরকার আছে ফাইল থেকে, তাদেরকে হয়তো আমরা চাইছি না যে তাদেরকে সবকিছু আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখাই। আমরা কিছুটা মানে হিডেন করে চলি, যখন আমরা শিটকে লক করে দিই এবং করে দিই এক্সেলে, সেরকম আমরা চাইছি মেইনটুকু দেখুক, কিভাবে করেছে সেটা যেন না দেখতে পারে, তখন আমরা রেফারেন্স হিসেবে ইউজ করব। মানে আমরা যখন ক্লায়েন্টকে বা ম্যানেজারকে দেখাবো হ্যাঁ, তখন কাউকে আমরা দেখাবো যে রেফারেন্স দেখো, আমি কিভাবে করছি সেটা দেখার তো দরকার নেই। ঠিক আছে। মানে বেসিক্যালি কাউকে যদি ফাইল শেয়ার করতে হয় আমাকে, তাহলে আমি তখন রেফারেন্স ইউজ করব। একদম। আর যদি আমাকে মডিউল ইউজ করতে হয় তখন আমি ডুপ্লিকেট ইউজ করব। একদম একদম ঠিক। ঠিক আছে, বুঝে গেছি। ওকে। এবার আসছি, এবার আমরা পিভট টেবিল কম বেশি সবাই কখনো না কখনো করেছি। পিভটের অর্থ হচ্ছে টু রোট সামথিং, মানে আমার যদি ডেটাটা ভার্টিক্যাল থাকে, সেটাকে আমরা পিভটে হরাইজন্টাল করতে পারি, হরাইজন্টালকে ভার্টিক্যাল করতে পারি। এই ফ্লেক্সিবিলিটির জন্য ডেটাটাকে কম্প্যাক্ট দেখতে সুবিধা হয়, অত বড় ডেটাটা মিনিমাইজ হয়ে যায়। কিন্তু যদি পাওয়ার কোয়েরিতে আমাকে পিভট করতে বলে, তখন আমার কাছে কোনো অপশন থাকে না, অফিসিয়ালি পিভট বলে কোনো অপশন হয় না। কিংবা পিভটের আরো একটা প্রশ্ন মানে নাম আছে, যাকে আমরা বলা হয় গ্রুপ বাই। যখন আমরা এসকিউএল করব, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যানালিসিস এর ক্ষেত্রে, এবং সেটা সব থেকে কঠিন পার্টও, এই ডেটাকে কত ভাবে আমরা অ্যানালিসিস করতে পারি
উইদাউট এনি মানে কোনো ড্যাশবোর্ড রিপোর্ট ফর্ম ছাড়া শুধু কিছু ফাংশনস লেখার উপর ভিত্তি করে সেখানে আমরা দেখব গ্রুপ বাই বলে একটা অপশন থাকে, ওখানে পিভট করা যায়। তো কোনো ডেটাকে গ্রুপ বাই করতে গেলে আমরা হোমেও অপশন আছে বা ট্রান্সফর্মেও যেতে পারি, ট্রান্সফর্মেও আছে গ্রুপ বাই। প্রথমে আমরা গ্রুপ বাই গেলাম। এবার গ্রুপ বাইতে আমাকে দুরকম গ্রুপ বাই অপশন দেয়, যেমন বেসিক এন্ড অ্যাডভান্স। যেমন পিভটও থাকে, পিভট টেবিল এন্ড পাওয়ার পিভট, সেরকম এখানেও আছে বেসিক এন্ড অ্যাডভান্স। প্রথম বেসিক পার্টে কি বলছে, আমরা গ্রুপ করছি কাকে, গ্রুপ করছি কান্ট্রিকে। কান্ট্রিটা আমার কাছে মেইন আছে, এই যে আমার কাছে টোটাল কান্ট্রি, এটা আমার কাছে আছে। নতুন একটা কলম নেম বানাচ্ছি, যাতে আমি করে দিচ্ছি টোটাল পপুলেশন, মানে একটা কান্ট্রি তার টোটাল পপুলেশন কত 1950 টু টিল যতগুলো বছর আছে তার পপুলেশন বের করতে হবে। অপারেশন মানে হচ্ছে যেভাবে আমরা পিভটের একদম লোয়ার এন্ডে যেখানে ভ্যালু নিই সেখানে সাম অ্যাভারেজ করি, সেটাকেই বলা হচ্ছে এখানে অপারেশন। এই অপারেশনের কথা হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন। সাম কাকে করতে চাইছি, কান্ট্রিজ, কান্ট্রিজ অফ ডিপেন্ডেন্ট, এই যে কান্ট্রিতে কতগুলো আমার কাছে টোটাল পপুলেশন আছে সেটা বের করার জন্য সামেশন চাইছি। আগে ওকে করি, ওকে করার সাথে সাথে আমার কাছে একটা এরর আসলো। এররটা কেন আসলো, আমাদের কাছে দেখেছি পিভট অনেক সময় এরর আসে। এররটা কি দেখাচ্ছে, যে ইজ রিকভারেন্ট ট্রু, ইজ এক্সপেক্টেড ট্রু। এর মানেটা কি, এর মানে হচ্ছে যদি আমি পুরো ডেটাটাকে নাও পড়ি, এগুলোতে একই জিনিসই লেখা থাকে ভিতরে। এগুলো এখন বোঝানো সম্ভব না, কারণ লেট ইন ফাংশন না করলে অনেক দেরি আছে এগুলো। ইজ রিকভারেবল এন্ড ইজ ট্রু এর কথা হচ্ছে যে ডেটাটা আমরা ইউজ করেছি তাতে কোথাও একটা সামেশন এর প্রবলেম আছে। সামেশন এর প্রবলেম বলতে আমরা এখানে সিলেক্ট করেছি কান্ট্রিকে। আমরা কি জানি যে যদি ডেটা টেক্সট ফরম্যাটে থাকে তাহলে সে যোগ বিয়োগ কিছুই করতে পারে না, কারণ টেক্সটের কোন রকম ম্যাথামেটিক্যাল অপারেশন হয় না। আর ডেটাটাও আছে টেক্সট হিসাবে, টেক্সট হিসাবে থাকার জন্য ও আর ক্যালকুলেট করতে পারেনি। তাহলে আমি একবার চেক করব যে আমার যে নাম্বার গুলো আছে 1950-এর যে কলমটা আছে সেটাতে আমার ফাইল কাজ করছে কিনা। তাহলে আমি কি দেখছি 1950 যে একটা রো নিলাম সেটা আমার নিউমেরিক্সে আছে। যখনই আমার কাছে এই ধরনের এরর আসবে, ইজ রিকভারেবল ট্রু, এইগুলো পরে আমি আরো ডিটেলসে করাবো, তাই আমি বলে রাখছি যদি এরকম এরর আসে তার মানেই হচ্ছে ফাইল ফরম্যাটে কোথাও এরর আছে, ফাইল ফরম্যাটটা টেক্সট ফরম্যাট হয়ে গেছে। এবার আমার কাছে ছিল ডুপ্লিকেট, এটা যেরকম আছে থাক ডুপ্লিকেটে যে এবার আমরা করলাম কি, গ্রুপ বাইতে আমরা ফাইলটাকে পিভট করলাম। তাহলে অ্যাডভান্স গ্রুপ বাইটা আমাকে চেক করতে হবে। অ্যাডভান্স গ্রুপ বাই এর জন্য আগে ডেটাকে সেভ করি, নতুন একটা ডেটা আমাকে নিতে হবে যেখানে আমার অ্যাডভান্স গ্রুপ বাই কাজ করবে। কোথায় আছে, এক্সেল ফাইল, গ্রুপ বাই ডট এক্সএলএস নিলাম।
আমার এখানে কি কি ফাইল আসলো, এই যে পপুলেশন, ডুপ্লিকেট, রেফারেন্স, এগুলো আমার কাছে আগে ছিল। আমরা যখন মাল্টিপল কোয়েরিতে কাজ করব তখন হতেই পারে মাল্টিপল ফাইল বারবার আমার কাছে এখানে আসছে, তাহলে কোয়েরিটা ভরে যাচ্ছে। কোয়েরি আসলে কি? আমরা এতদিন কি দেখছি ওয়ার্কশিট, তাহলে কোয়েরিটাকে বুঝতে হবে। কোয়েরি হচ্ছে একটা সিম্পল আর্কিটেকচার। ধরুন আপনি একটা ভিলুকাপ ফর্মুলা লিখছেন। ভিলুকাপ আসলে কিভাবে কাজ করছে? ভিলুকাপ ফর্মুলাটা যেই লিখে আপনি এন্টার প্রেস করলেন, ভিলুকাপ যে শিট থেকে আপনি কানেক্ট করেছেন, যেখান থেকে আপনি রেঞ্জ নিয়েছেন, কলাম ইন্ডেক্স নাম্বার নিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই নাম্বারটা যাকে লুকআপ ভ্যালু নিয়েছেন, ও একটা কোয়েরি পাঠালো সেই টেবিলকে। টেবিলকে কোয়েরি পাঠিয়ে পুরো যতটা সিলেকশন করেছেন সেটাকে রিডেবল করলো। রিডেবল করে যেই আইডেন্টিফাই করতে পারলো যে হ্যাঁ এটার সাথে এটা ম্যাচ হয়েছে, সঙ্গে সঙ্গে তারকে যে লিঙ্ক নাম্বার দেওয়া হয়েছে, মানে কলম ইন্ডেক্স নাম্বার যেটা দেওয়া হয়েছে, সেখান থেকে তার সমান সমান রো বেসিসে, কিন্তু সবকিছু হচ্ছে রো বেসিসে, রো এর থেকে যেই সমান সমান ওই রোতে যে ডেটাটা আছে সেটাকে পিক করে আবার রেজাল্ট আনছে, একে বলা হয় কোয়ারি। ইন রিয়েল লাইফ, এই যে আপনি গুগল মিটে কানেক্ট করছে, যে মুহূর্তে আপনি করলেন জয়েন মিট, গুগল সার্ভারে একটা কোয়েরি গেল যে সামান ওয়ান্ট টু ট্রাই টু জয়েন দিস আইডি, একটা প্রত্যেকটা ইউনিক আইডি হয়। আইডির সাথে সাথে আমাকে আবার একটা রেসপন্স আসছে, কারণ মিটিংটা আমি ক্রিয়েট করেছিলাম ফর অ্যাকসেপ্ট, যে অ্যাকসেপ্ট করছি। আমাদের এখানে ট্রায়াঙ্গেল বন্ড একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, তার মানে ডেটাটা আমাদের সাইমultaneously ফলে ঘুরছে, আপনার ভয়েসও দিক থেকে আসবে, আমার ভয়েসও যাবে, ভিডিওটা অল টাইম এখান থেকে আউট মানে ব্রডকাস্টিং হতে থাকছে। এইভাবেই পুরো ডেটা স্ট্রাকচার কাজ করে, সে যে ডেটাই হোক, সে আইপিএল এর ম্যাচই হোক বা অনলাইন ক্লাসই হোক। এবার যে এত কোয়েরি আমার কাছে আসছে, কোয়েরি গুলো আমার হতেই পারে কাজ করতে গিয়ে পরে আমি ভুলে যেতে পারি যে কোন ডেটা থেকে কোন কোয়েরি ছিল। তাকে যখন আমরা করছি পপুলেশন, ডুপ্লিকেট, তার মানে এগুলো আগের ডেটা ছিল, এগুলোকে আমরা গ্রুপিং করে দেবো। এই গ্রুপিং আলাদা যে ফোল্ডারাইজ করে দেবো। প্রথমটা সিলেক্ট, সেকেন্ডটাকে শিফট, তারপরে শিফট করে দিলাম, করলাম কি মুভ টু এ গ্রুপ, নিউ গ্রুপ। কি ফাইলের ছিল? পপুলেশন ফাইল। তাহলে এটা পপুলেশন ফাইল হয়ে গেল। এটাকে মিনিমাইজ করে দিলে আমার এখানে কোনো প্রবলেম হয় না বুঝতে। আমার কাছে চলে আসলো কি সেলস ডেটা, রিজিয়ন, প্রোডাক্ট অ্যান্ড দ্য ক্যালেন্ডার। যখনই কোনো ডেটাকে আমরা ইনপুট করব, আমি আগে কি চেক করব? তার হেডার ঠিক আছে কিনা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ, হেডার আমার কাছে ঠিক আছে কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টটা হেডার ঠিক নেই। কোথায় যেতে হবে? ট্রান্সফর্ম ফার্স্ট ওয়াজ হেডার। তাহলে প্রত্যেকটা আমার হেডার এখানে ঠিকঠাক হয়ে গেছে। সরি। দাদা এই গ্রুপটার একবার একটু দেখান না, যে আপনি যে গ্রুপটার মধ্যে ক্রিয়েট করলেন, গ্রুপটাকে ফোল্ডারের মধ্যে, সেটা একবার দেখেন। আমি এগুলোকে নিয়ে দেখাচ্ছি এবার। ধরুন এটা সেলস এর ডেটা, তাহলে টোটালটাকে সিলেক্ট করছি কিভাবে? একটা ক্লিক করলাম, শিফট প্রেস করলাম, বাদ বাকিগুলো ক্লিক করছি, টোটাল হলো। মুভ টু এ গ্রুপ, এ নিউ গ্রুপ, কি করছি? সেলস ডেটা। তাহলে এটা হয়ে গেল সেলস ডেটা। এর মধ্যে কটা ফাইল আছে? চারটে, সেটা বাইরে থেকে দেখাচ্ছে। আমার কাছে ফাইল রেডি হয়ে গেল প্রত্যেকটার সাথে। প্রত্যেকটা ফাইল আমার কাছে এখানে কাউন্টিং রেডি হলো। এবার রেডি তো হলো। এবার ধরুন সেলস ডেটা আছে, রিজিয়ন আছে, প্রোডাক্ট আছে, একটা কমন ফিল্ড হবে, প্রোডাক্ট নেম এখানে একটা আছে। আবার খুঁজি খুঁজি সেলস ইন্ডাস্ট্রি প্রোডাক্ট নেম থাকে, প্রোডাক্ট নেম আছে। আমরা চেক করার জন্য যাই কম্বাইনে, মার্চ কোয়েরিজ, আগে তো অ্যাপেন্ড করেছিলাম, মার্চ কোয়েরিজ একবার চাই। একটা মিনিট আমার কল আসছে, আমি 5 মিনিটের জন্য একটু মিউট করছি, করে আপনি ব্যাক করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লাইনে থাকুন, 5 মিনিটের জন্য।
হুম। আগের দিন আমরা কি দেখেছিলাম? অ্যাপেন্ড কোয়ারিজ। অ্যাপেন্ড কথা অর্থ হচ্ছে জাস্ট সেম টু সেম যদি হেডার আমার কাছে হয়, তার আমরা ওটাকে জোড়া করে দেয় হচ্ছে অ্যাপেন্ডের কাজ। এতে হলো অ্যাপেন্ড। কিন্তু সবসময় আমার কাছে তো সেম টু সেম ডেটা থাকবে না। আমার কাছে যেমন এই ফাইলটা আছে, এই টাস্ক করি ফার্স্ট ওয়াইজ হেডার। হ্যাঁ, এটা আমাকে ঠিক করতে হচ্ছে। এগুলো সব আলাদা আলাদা জিনিস আছে, কিন্তু তার মধ্যে কমন পয়েন্ট হচ্ছে কি, এতে আমার প্রোডাক্ট নেম যেরকম আছে, এই প্রোডাক্ট নেমটা আমার কোথায় কমন আছে, সেলসে আছে। আবার সেলস এর কোনো একটা কমন আমি এখানে পাবো, যেটা হচ্ছে জিওগ্রাফিক রিজিয়ন। সেটা কোথায় আছে? এখানে জিওগ্রাফিক রিজিয়ন আছে। তাহলে সেলস এর যে ডেটাটা, তার সাথে আমার অনেকগুলো ম্যাচ আছে, ছোট ছোট পার্টিকুলার অফ ডেটা। আমি চাইছি প্রতিটা ডেটার সাথে একটা কম্বাইন, একটা স্ট্রিমলাইন তৈরি করতে। কেন স্ট্রিমলাইন তৈরি করতে? আমরা লুকআপ ফাংশন করি বা এক্স লুকআপই করি, কেন আমরা ইউজ করতাম? যাতে সব দিক থেকে আমার ডেটার একটা ফেচ হয়। আমার মাস্টারের সাথে আউটকাম ডেটা যেখানে আমি কাজ করছি, তার মধ্যে একটা লিঙ্ক আপ তৈরি হয়, যে ওখানে চেঞ্জেস হলে আমার এখানে রেজাল্ট চেঞ্জ হয়, বা এখানে আমি কোনো ইনপুট দিলে আমার ওখান থেকে রেজাল্ট এনে এখানে শো করবে। এই যে লুকআপ ফাংশনকে, এই লুকআপকে পাওয়ার কোয়েরি কথায় বলা হয় মার্জ ফাংশন। মার্জ। তো মার্জ আমরা যাব কোথা থেকে? কম্বাইন থেকে। যাব কি? অ্যাজ নিউ। এবার সেলস ডেটা হচ্ছে আমার ডেটা, মেইন ডেটা, তার সাথে জয়েন করাচ্ছি আমরা রিজিয়নে। রিজিয়নে আগে যাচ্ছি না, আগে আমরা যাই একটা প্রোডাক্ট নেম, কোথায় গেলাম? প্রোডাক্ট নেম। যে মুহূর্তে আমরা গেলাম, আমাদের এখানে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখাচ্ছে। কি জিনিস দেখাচ্ছে? একটা হচ্ছে লেফট টেবিল ফর মার্জ, রাইট টেবিল ফর মার্জ, আর জয়েন্ট কাইন্ড। এইগুলো কোথা থেকে আমার কাছে আসলো? আমি ওই ভিডিওর সাথে সাথে, এই আজকের যে ক্লাসের ভিডিওর সাথে সাথে আরো একটা ভিডিও অ্যাজ এ রেফারেন্স হিসেবে দেবো, যেটা আমি আগের একটা ক্লাসে করিয়েছি। সেই ভিডিওটার মধ্যে আমি অ্যানোটেশন ইউজ করেছি। অ্যানোটেশন মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো ভিডিওর মধ্যে দেওয়া আছে, কোনটা কিরকম জয়েন হচ্ছে। তা ওই ভিডিওটা দেখবেন, এটা তো আপনি লাইভ করছেন, এটা তো থাকবে। যখনই কোনো কিছুকে আমরা জয়েন করি, তখন আমরা কোনো একটা জিনিসকে প্রায়োরিটি ফার্স্টে দিই। ধরছি দুটো তামার কপার তার। এবার কপার তার, আমার রাইটের সাইড থেকে একটা কপার তার আছে, লেফটের সাইডে একটা কপার তার আছে, মাঝখানে স্ক্রু দিয়ে আমাকে কপার তার লাগাতে হবে, যাতে পজিটিভ বা নেগেটিভ যে ভোল্টেজ আছে সেটা পাস হতে পারে। তাহলে কোথাও গিয়ে আমরা হয়তো যে সার্কিটে যখন দেখা যায় যে হয়তো রাইটের তারটা আগে গিয়ে সার্কিটে ম্যাচ হয়েছে বা ক্যাপাসিটরের সাথে ম্যাচ হয়েছে, দেন হচ্ছে লেফটেরটা ক্যাপাসিটরের সাথে মার্চ করা হয়েছে। সেম ভাবে যখনই কোনো টেবিলকে আমরা মার্জ করছি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাকে মনে রাখতে হবে তাদের মধ্যে একটা কমন জিনিস থাকতেই হবে। কমন জিনিসকে কি বলা হয় টেকনিক্যাল ভাষায়, বা আমাদের ডেটা অ্যানালিসিস বলে প্রাইমারি কি থাকতে হবে। প্রাইমারি কি কথা অর্থ হচ্ছে যা কমন এবং যা ডুপ্লিকেট হয় না। ধরছি আপনার এমপ্লয় আইডি, আপনার কোম্পানিতে আপনার এমপ্লয় আইডি হচ্ছে প্রাইমারি কি, কারণ সেকেন্ড টাইম ওই নাম্বার কখনো আর ইউজ করা যাবে না, ওটা ওয়ান টাইম ইউজ অনলি। আপনার পরেও যখন যারা জয়েন করছে তাদেরকে নিউমেরিক্যালি বাড়বে, ওটা কখনোই সেম নাম্বার ইউজ হবে না, প্রাইমারি কি। এই জন্য প্রথমে একটা প্রাইমারি পার্ট দরকার। যে টেবিলটাকে আমরা ফার্স্ট জয়েন করছি সেটাকে আমরা লেফট বলা হয়, যে টেবিলটাকে সেকেন্ডারি পার্টে জয়েন করছি তাকে বলা হয় রাইট বলা হয়। এবারে প্রোডাক্ট নেম সিলেক্ট করলাম, এখানে প্রোডাক্ট নেম সিলেক্ট করলাম। যে মুহূর্তে সিলেক্ট করলাম, আমার এখানে সুন্দর একটা চেক বক্স কি দেখালো, দ্য সিলেকশন ম্যাচ 1 লাখ অফ 1 লাখ রোজ ফ্রম দ্য ফার্স্ট টেবিল। মানে এই যে দুটোর মধ্যে সিলেকশন করেছি, দুটো কলমের ডেটা সেম টু সেম ম্যাচ হয়েছে। ম্যাচের সাথে আমার এখানে একবার দেখান একটু, দুটো একবার দেখান। দেখাচ্ছি মার্চ কোয়েরি, মার্চ কোয়েরিজ অ্যাজ নিউ। সেলস ডেটা ছিলই আমার কাছে, সেলস ডেটা থেকেই আমি কাজ শুরু করেছি। প্রোডাক্টে গেলাম,
এখানে কোথায় আছে প্রোডাক্ট খুঁজতে হবে, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। যে মুহূর্তে দুটো সিলেক্ট করলাম কমন, আমার এখানে কি দেখাচ্ছে, সিলেকশন ম্যাচেস 1 lakh of 1 lakh rows from the first table। আচ্ছা এই দুটো আমার কাছে, তার মানে কি ওরা ভ্যালু যেটা চুজ করছে সেটা ঠিক আছে, দুজন ওটার মধ্যে ম্যাচ করতে পারছে। কিন্তু নিচে আমাকে কিছু অপশন বা ক্রাইটেরিয়া দিয়েছে, কি হচ্ছে লেফট মোস্ট, লেফট আউটার, রাইট আউটার। আগে এই দুটোকে বোঝায়। ধরুন আপনার হাতে দুটো গ্লাস আছে, কাঁচের গ্লাস, একটাতে লাল জল আছে, আরটাতে আপনার লাল জলটা আছে লেফট সাইডে, আপনার হাতে আছে এমনি যেরকম জল হয়, যার স্বচ্ছ জল, এরকম আপনার কাছে একটা আর একটা গ্লাসে আছে। এবার আপনি কি করছেন, রাইট হ্যান্ডটার মধ্যে লেফটের যে লাল জলটা সেটা পুরো ঢেলে দিলেন, তাহলে সমস্ত গ্লাসের জলটা কি হয়ে যাবে, পুরো লাল হয়ে যাবে, কারণ এই লাল জলটা আপনি ঢেলেছেন ও পুরোটাকে লাল করে ফেলেছে। তাহলে আপনাকে লেফটের যে জিনিসটা, লেফট যে জলটা ছিল সেটা প্রায়োরিটি দিয়েছে, পুরো যে মিক্সারটা হয়েছে, মিক্সারটা যে হয়েছে অ্যালিগেশন বা মিক্সার, তাতে প্রায়োরিটি দিয়েছে কাকে, আপনার রাইট রেডটা। লেফট, লেফট প্রায়োরিটি পেয়েছে। যখনই কোনো কিছুকে লেফট প্রায়োরিটি দিচ্ছি তাকে এসকিউএল এর ভাষায় বা ডিটার ভাষা বলে লেফট আউটার। কারণ লেফট আউটারের কথা হচ্ছে, যখন আমি লেফট আউটার বানাবো, প্রথম লেফটের পুরো টেবিল, পুরো লেফটে যা আছে সব আসবে, দেন আমার রাইটের জিনিস আসবে। কারণ লেফট আগে আসবে, লেফট এখানে কি আছে, সেলস আগে আছে, সেলস আগে আসবে, দেন প্রোডাক্টের জিনিসপত্র আসবে। সেম ভাবে অপোজিট মানে রিভার্স করে নিলে, যদি আমার কাছে স্বচ্ছ জলের মধ্যে রাইটের দিক থেকে লাল জলটা ঢালি, তাহলে আমার কি হচ্ছে, রাইটের সাথে যে কালারটা ছিল সেটা হয়ে যাচ্ছে, সে হচ্ছে হুম। পুরো রাইটের টেবিলটা আমার আগে আসবে, দেন লেফটের টেবিল আসবে। আচ্ছা এবার ফুল আউটার কি, ফুল আউটার হচ্ছে আপনার কাছে ব্ল্যাক আর ইয়েলো কালারের দুখানা কালি আছে, দুটো এশিয়ান পেন্টসের বোতল কিনে এনেছেন, আপনাকে কার্পেন্টার বলেছে রং করতে হবে, সে কি করলো আর একটা জারের মধ্যে ব্ল্যাক আর ইয়েলো দুটো ঢেলে দিল, যেই মিক্স করলো আপনার কাছে গ্রিন তৈরি হবে। যখন ব্ল্যাক ইয়েলো মিক্স না গ্রিন হয়, যখনই গ্রিন হচ্ছে তার মানে কি দুটো মিশে একটা বিশাল ফাইল তৈরি হয়ে যাচ্ছে, সেখানে কাউকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, তখন একে বলা হয় ফুল আউটার। তার মানে একে ফুল আউটার মানে দিয়েছিলেন দুটো আলাদা, হয়ে গেল একটা অন্যভাবে সবকিছু, এখানে কাউকেই কেউ ডমিনেট করছে না, পুরো কালারটাই আলাদা হয়ে গেছে, এ হচ্ছে ফুল আউটার। সেম ভাবে যদি আপনি ইনারে দেখেন, ইনারটা কি বলছেন, ইনার হচ্ছে শুধুমাত্র ম্যাচ পয়েন্টটা, এখানে শুধুমাত্র ম্যাচ পয়েন্ট কি, শুধুমাত্র ম্যাচ পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট নেম। ও কি বলছে, বাদ বাকি আমার দরকার নেই, আমার ম্যাচ পয়েন্ট টুকু কি দেখাতে হবে, শুধু যেটুকুই ম্যাচ আমার হচ্ছে। আর হুম। লেফট হ্যান্ড আর বাকি দুটো আমি অল্প অল্প বলে রাখছি, এগুলো কনসেপ্ট একটু আলাদা। লেফট হ্যান্ডটি বা রাইট হ্যান্ডটি এগুলো হচ্ছে, এখানে লেফট কে আমরা প্রায়োরিটি দিচ্ছিলাম, আর যখন লেফট অ্যান্টি ইউজ করবো, অ্যান্টি মানে কি তার এগেনস্টে, তখন লেফট কে প্রায়োরিটি দেবো না, মানে লেফট হ্যান্ডটি মানে হচ্ছে অফিসিয়ালি রাইট আউটার, এটাকে ঘুরিয়ে মানে লেফট হ্যান্ডটি মানে হচ্ছে রোজ, রাইট আউট। হ্যাঁ রাইট আউটার মানে লেফট কে প্রায়োরিটি দিচ্ছি না, রাইট হ্যান্ডটি মানে হচ্ছে রাইট কে প্রায়োরিটি দিচ্ছি না, লেফট কে প্রায়োরিটি দিচ্ছি। তো ফার্স্টে আমরা লেফট আউটার জয়েন করি, লেফট আউটারে আমাদের সিলেকশনে ছিল দুটো, ম্যাচ হয়েছে, ওকে। ওকে হওয়ার সাথে সাথে আমার এখানে সঙ্গে সঙ্গে কি দেখাচ্ছে, প্রফিট অ্যান্ড দ্য প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমে কি দেখাচ্ছে, টেবিল দেখাচ্ছে, ডেটা দেখাচ্ছে না, অ্যাপ্লাই স্টেপেও দেখাচ্ছে, লেফট আউটার জয়েন কালার কোডিং দিয়েও দেখাচ্ছে। আর উপরে একটা কি অপশন দিয়েছে, এটাকে বলা হয় এক্সপ্যান্ড, কোনো কিছুকে এক্সপ্যান্ড করা, এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ডের সাথে সাথে পুরো টেবিলটা এতটা ছিল আমার কাছে প্রফিট, তারপরে কি আসলো, প্রোডাক্ট নেম ওয়ান, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্লাস। তাহলে লেফট আউটার কি বোঝালো, আগে সেলস কে পুরো প্রায়োরিটি দাও, দেন যেটা নিয়েছে তার ডেটা তারপরে আসবে। এই জয়েন্টটা হয়ে গেল লেফট আউটার জয়েন্ট, মার্জ হয়ে গেছে এখানে ডেটা, এই ডেটাকে আলাদা করে মার্জ করা হয়েছে। যদি আমি ক্লোজও করি, সঙ্গে সঙ্গে আমার কাছে ডেটাটা চলে আসবে, কয়েক সেকেন্ড টাইম নেয়।
মানে ওটাকে আপনাকে লোড করতে হবে না, ডাইরেক্টলি চলে আসবে বন্ধ করে। না, ক্লোজ অ্যান্ড লোড করতেই হবে আপনাকে। ক্লোজ অ্যান্ড লোড কথা অর্থ কি, যে আপনি যেমন সবকিছু হয়ে গেছে, পাওয়ার কোয়ালিটিকে আপনি যে এডিটিং পয়েন্টটা ছিল, এডিটিং দিয়ে ক্লোজ করে দিচ্ছে, বাকি ফাইলটা আসবে। যেভাবে আমরা ভিডিওকে মানে এডিট করি, এডিটিং হয়ে গেলে দেন আমরা শেয়ার করি H264 ফরম্যাটে, যে শেয়ারিং হচ্ছে, ফাইলটা রেন্ডার হয়ে আউট এক্সপোর্ট হবে। তো লার্জ যেটা বলে একটু টাইম নিচ্ছে, পাওয়ার কোয়ারি ইউজুয়ালি টাইম বেশি নেয়। সেম পাওয়ার কোয়ারি সেম জিনিসই পাওয়ার বিআইতে আছে। এই দুটো হচ্ছে পাওয়ার কোয়ারি, হচ্ছে এক্সেল আর পাওয়ার বিআই এর মধ্যে একটা ম্যাচ পয়েন্ট, একটা কমপ্লিট ম্যাচ। এটা হচ্ছে ওই মাঝখানে ইনার জয়েনের মতো। তো দুটোই সেম, আচ্ছা, কিন্তু পাওয়ার বিআই তে পাওয়ার কোয়ারি ফাস্টার কাজ করে, ওর ইঞ্জিন অনেক বেশি ফাস্ট, এক্সেলে সময় বেশি লাগে। এই যে এটা কতবার রিফ্রেশ করতে হচ্ছে নিজেকে। সেম ফাইলটা যদি পাওয়ার বিআই তে খুলি, আমার এত টাইম লাগবেই না, হাফ হাফ টাইমও লাগবে না, তার আগে সব ফাইল রেডি হয়ে যাবে। সেই জন্য ডেটা ক্লিনিং এর কাজটা ম্যাক্সিমাম পাওয়ার বিআই তে হয়। হ্যাঁ, ডেটা ক্লিন করা হয় পাওয়ার কোয়ারিতে ম্যাক্সিমাম। এরপরও ম্যাক্সিমাম কাজ হয় মেন হচ্ছে এসকিউএল এ। এসকিউএল এ সব ক্লিন করে ফেলা হয়। ক্লিন করে এসকিউএল টা কানেক্ট থাকে পাওয়ার বিআই এর সাথে আর এক্সেল এর সাথে। এক্সেল এর কানেকশন অত ভালো হতে চায় না, বা যে প্রবলেম হয়, পাওয়ার বিআই তে ভালো কানেকশন হয়। সব ক্লিন করে ডেটা দিচ্ছি, ওখানে গ্রুপ বাই অর্ডার বাই হোয়ার আছে, সবকিছুই ওখানে আছে। কাউন্ট আছে, সাম আছে, ম্যাক্স আছে, সব হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমি ড্যাশবোর্ড রিপোর্ট বানাচ্ছি। মানে মেন কাজটা আপনি এসকিউএল তে করবেন। মেন কাজ ম্যাক্সিমাম এখন এসকিউএল এ হয়, ছোটখাটো কাজ এক্সেল এ হয়, লার্জ ফাইল বা লাইভ ডেটাতে কাজ হচ্ছে এসকিউএল এ হয়। বুঝলাম। রিফ্রেশ হোক। রিফ্রেশ হয়ে গেল। তাহলে আমার কাছে সেম ভাবে রাইটের দিকে আমার কাছে টেবিলটা এসেছে। এই যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্লাস। হ্যাঁ, ক্লাস 1। এবার সেইভাবেই আমরা আবার এটাকে যাই হচ্ছে লঞ্চ পাওয়ার কোয়ারি এডিটর, সেলসেই যাচ্ছি। আমরা আবার কোথায় যাচ্ছি, মার্চ কলম। কোয়ারিজ। হ্যাঁ, মার্চ কোয়ারিজে যাচ্ছি। হ্যাঁ, বা মার্চ করে না, এবার আমরা মার্চ করে ফেলেছি, এই ফাইলের উপরে হ্যাঁ। সবকিছু করব, আর নতুন করে ফাইল ক্রিয়েট করব না। যখন একটাবার মার্চ হয়ে গেছে, তখন শুধু মার্চ কোয়ারিজে যাব, নিউতে যাব না। মার্চ আচ্ছা। কোয়ারিজে গেলাম, মার্জের মধ্যে কাজ করছি। এবার আমরা এটার মধ্যে রিজিয়ন, রিজিয়নে হচ্ছে জিওগ্রাফিক রিজিয়ন আছে, এখানেও জিওগ্রাফিক রিজিয়ন আছে। এবার দেখি রাইট আউটার কাজ করে কিনা। রাইট আউটার সিলেকশন করলাম, দেখি রাইট আউটারে কি আপডেট হয় না একই থাকে, অনেক সময় এক থাকারও চান্স থাকে। দেখা যায়। এবার আমার এখানে দেখাচ্ছে কি, যে রাইটের রাউটারে হয়েছে, কিন্তু সিলেকশন বা আউটকামটা হয়েছে রাইট সাইডে। দেখি, কি একটা ব্যাপার আছে। জিনিসটা অফিসিয়ালি ইয়েতে এসকিউএল এর ভাষায় বা পারকারি ভাষায় আমার এখানে রাইট কি আউটার কানেকশন হয়েছে, কিন্তু যেহেতু এই ফাইলটা একটা লার্জ স্কেল অফ ফাইল, এবং ফাইলটার মধ্যে অলরেডি কান্ট্রিও আছে, এই যে কান্ট্রি আছে, এখানে আমার কাছে কান্ট্রি আছে, আর জিওগ্রাফিক রিজনটা কমন পয়েন্ট আছে। তাই জন্য যদি আমাকে এখান থেকে শুরু করতো কোনো ফাইলের কানেকশন, যে আমাকে জিওগ্রাফিক রিজিয়নটা এদিকে দিল রাইটের টেবিল, দেন সেলস এর থেকে কাজ করতো, তাহলে ফাইলের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যেত। ফাইলের অ্যালাইনমেন্ট কেন, কারণ দুটো জিনিস একই জিনিস হুম, পাশাপাশি প্রায় আছে, মাঝখানে নিউমেরিক্স এর ডেটাগুলো ঢুকে গেছে। এই জন্য অনেক সময় করে কি পাওয়ার কোয়েরি কনসেপচুয়াল রাউট আউটার করলেও ও টেবিলকে রাইটের দিকে সেম ভাবে রাইটেই রাখতে চায়, ওটাকে রাইটের জিনিসটাকে আগে যে রাইটের টেবিল আসবে দেন লেফটের টেবিল আসবে সেটাকে করে না। আচ্ছা। এবার আমি একবার সেলস ডিটেলসে গিয়ে আরো একবার রাইট আউটার করি ফ্রেশ ভাবে। এতে কি ছিল, জিওগ্রাফিক রিজিয়ন, এখানে রিজিয়ন কমন হলো রাইট আউটার।
সেম ভাবেই ওইটাকে পাশে দিয়ে দিচ্ছে, কারণ ওরই পাশে দিচ্ছে, ওর ওর রাইটে পাশে দিচ্ছে না। দিচ্ছে। কনসেপ্ট ওয়াইজ রাইট আউটার এখানে আপনাকে দেখাচ্ছে যে একটা টেবিল মেন রাইটটাকে গ্রিন করা, কিন্তু হুম, কনসেপ্ট ওয়াইজ ও ঠিক থাকলেও ও পরবর্তীকালে যাতে এটাকে যখন আমরা ড্যাশবোর্ড বানাতে ও প্রবলেম না হয়, সেই জন্য ওটাকে নিজে ও রাইটের দিকেই রাখছে। সেম ভাবে আরেকবার হুম। কোয়ারি রেজ করি অন্য টেবিলের সাথে, টেবিলের সাথে কি ছিল, প্রোডাক্ট প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি, এবার ইনার করে দেখি। প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি, ইনার। এখানে টাইমিংটা দেখাচ্ছে কত সময় ওকে টাইমিং লাগছে। যেহেতু এটা একটা মার্জ কোয়েরি, মাস্টার ফাইলটা মার্জ হয়ে গেছে দুবার করে, আমরা ইনার যখনই জয়েন করাচ্ছি ও সেম ভাবে একই জিনিসকেই দুবার করে আনছে। তাহলে হ্যাঁ। এটাকে, হ্যাঁ, এবার আমরা চেক করার জন্য আমরা করি কি, মার্জেনে গিয়ে ফ্রেশ ফাইলে যাই, অ্যাজ এ নিউ, একদম ফ্রেশ ফাইল গেলাম, এখানে গেলাম প্রোডাক্ট ক্যাটাগরি ইনার। এইগুলি এসকিউএল এ আরো বেশি ভালো বোঝা যায়। এখানে পার কোয়েরি তো নিজের মতো অনেক কিছু চেঞ্জ করে না, এসকিউএল এ একদম বোঝা যায় যে ইনার কোয়েরি। দেখুন এখানে কি করছে, সেম ভাবেই ও মার্চ করছে রাইটে, কারণ ওর কাছে নিউমেরিক ডেটাটা আগে রাখা আছে সেই জন্য। হুম। যদি এটাকে আমরা অ্যান্টি করে দেখি, প্রত্যেকবার চেক করে দেখি, ধরুন সেলস ডেটা, আমরা প্রোডাক্ট নিলাম, প্রোডাক্ট নেম নিচ্ছি, প্রোডাক্ট নেম, রাইট অ্যান্টি, রাইট অ্যান্টি যেই করলাম, এখানে কি দেখাচ্ছে, দিস টেবিল হ্যাজ নো রো। কেন নো রো দেখাচ্ছে, যে মুহূর্তে আমি রাইট অ্যান্টি করছি মানে রাইটের টেবিলটা আমার ম্যাচ হয়ে গেছে, দেখাচ্ছে হুম। রাইটের টেবিল আমার ম্যাচ হয়েছে। তার মানে আমি কি বলছি রাইট অ্যান্টি বলতে, যে রাইটের টেবিল ম্যাচ হতেই না করছে, রেড দিয়ে দেখাচ্ছে। আর এখানে ম্যাচ হুম। হয়েছে, ম্যাচ হওয়ার সাথে সাথে কি দেখা যাচ্ছে, 0 of 25 রো ফ্রম দ্য সেকেন্ড টেবিল। যদি এটা লেফট এন্ট্রি করতাম তাহলেও জিরো দেখাবে। তাহলেও আমাকে ব্ল্যাঙ্ক দেখাবে। অ্যান্টি কথার অর্থই হচ্ছে আমার কন্ডিশন ওয়াইজ ঠিক আছে, কিন্তু আমি ওটাকে ব্লক করে ফেলছি, অ্যান্টিবডির কাজ করছে, মানে রোগ ঢুকেছে তাকে মারছি, আমি হুম। জয়েন করছি প্রপার নিয়মে কিন্তু রেজাল্ট আমি আনতে দেবো না। এটা হচ্ছে লেফট অ্যান্টি রাইট অ্যান্টির কাজ। এগুলো কোথায় আমরা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করতে পারি, মানে যদি আমাকে এক্সপিরিয়েন্স করতে হয় কোনো কিছু যে হ্যাঁ এইভাবে কাজ করতে হচ্ছে, এটাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে কোনো ব্যাংকের নেট ব্যাংকিং সার্ভার কিভাবে কাজ করে যদি আমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারি। ওটিপি দিচ্ছি, ওটিপি আসছে, তারপর আমরা যদি আবার ট্রানজাকশন করতে যাই সেখানে আমাকে আরেকবার ভেরিফিকেশন করতে হচ্ছে। তার মানে কি জয়েনের পর জয়েন এগুলো হতে থাকছে, ও যে টেবিলটা মাল্টিপল টেবিল থেকে নিচ্ছে। ইউজুয়ালি হয় কি নেট ব্যাংকিং, যে আমার পাসওয়ার্ড হলো, ওটিপি হলো, অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাচ্ছে, সবকিছু হচ্ছে। যেই মুহূর্তে এটা কোনো পার্টিকুলারলি আমি আইএমপিএস করতে যাচ্ছি, তখন আমাকে যদি আইএমপিএস করতে হয় ফার্স্ট টাইম আমাকে ইউজারকে অ্যাডিশন করতে হবে। অ্যাডিশন করা মানে হচ্ছে ওখানে নতুন ডেটা ইনপুট হচ্ছে, ইনপুট হওয়ার পরে কিছুক্ষণ টাইম বাফার রাখছে, যেটা আমি আগেও বলেছি যে ইনস্ট্যান্ট আপডেট কখনো ডেটার মধ্যে হয় না, টাইম বাফার রাখা হয় যাতে এসকিউএল কোনোভাবে ক্র্যাশ হয়ে না যায়। টাইম বাফার আছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, দেন ওটা একটা আপডেট হচ্ছে, দেন আবার যদি ওটাকে আমাকে টাকা পাঠাতে হয় তখন সেকেন্ডারি আমাকে আবার ওটিপি দিতে হচ্ছে, ভেরিফিকেশন করতে হচ্ছে। এই যে মাল্টিপল হচ্ছে, কোথাও রাইটের ডেটা নিচ্ছে, টেবিলস গুলো এইভাবেই কাজ করে, কোথাও লেফটের ডেটা নিচ্ছে, কম্বিনেশন তৈরি হচ্ছে, তার মধ্যে লুক আপ হচ্ছে, এইভাবে আমার কাছে ডেটা পয়েন্টস কাজ করছে।
ঠিক আছে। এবার আমার হচ্ছে তাহলে যখন অনেকগুলো ফাইলকে জয়েন করতে হবে তখন আমরা অ্যাপেন্ডের ইউজ করব। যদি আর আপনার কাছে যখন হেডার সেম থাকে, হ্যাঁ হেডার সেম থাকছে এবং কাউন্টটা পুরো মানে রো বলছে কলম সেম থাকছে, মানে আপনার তিনটে করে প্রত্যেকটা টেবিলের কলম হচ্ছে আর প্রতিটা হুম, হেডারও সেমই আছে, একদম সেম টু সেম, আপনি ডাইরেক্ট অ্যাপেন্ড হ্যাঁ, করে দেবেন, তাহলে পুরো আচ্ছা মার্জ হয়ে যাবে ডেটা। আচ্ছা এবার আপনার কাছে হয়তো মাল্টিপল ডেটা আছে, তার কোনো মানে একরকম সেম ডেটা না যেরকম এখানে আছে, কিন্তু তার হুম, মধ্যে কমন কিছু আছে। যদি আপনাকে জোড়া করতে সব ফাইলগুলোকে একসাথে জোড়া করে নিতে হয়, তখন আপনি যাবেন মার্জে। মার্জের কন্ডিশন আছে, অ্যাপেন্ডে কোনো কন্ডিশন হয় না। বুঝেছি। এবার বন্ধ করি, নতুন একটা ফাইল। দেখে নি সব হেডার ঠিক আছে নাকি। এতক্ষণ আমরা কি দেখলাম, বিভিন্ন রকম জয়েন, তারপরে হেডার কি করে ঠিক করতে হয়, কিছু কিছু পার্ট আমরা হচ্ছে ডেটা ক্লিনিং এরই পার্ট বা ডেটাকে জয়েন করা কাজ। এবার এক্সেল এর কাজের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় কি, ফর্মুলা বা ফাংশন সব থেকে বেশি ইউজ হয়। পাওয়ার কোয়েরি বা পাওয়ার বিআই এর ক্ষেত্রে ফর্মুলা ফাংশন বলে কিছু হয় না, সেখানে হয় আমার ড্যাক্স। ড্যাক্স এর ফুল ফর্ম কি আমি বলেছিলাম, ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশন। হ্যাঁ, এটা অ্যানালিস্ট এক্সপ্রেশন বলেছি। হ্যাঁ, এক্সেল এর ক্ষেত্রে ফর্মুলা ফাংশনের সাথেও একটা আলাদা পার্ট আছে যেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে বেসিক বা জেনারিক এক্সেল ফাংশন। জেনারিক এক্সেল ফাংশন কি, যে হয়তো আমরা লিখছি ইকুয়ালস টু সেল প্লাস সেল, তার মানে এখানে কি কোনো ফাংশন ইউজ করছি না, বেসিক ম্যাথামেটিক্যাল ফরমেশনটি ইউজ করছি যাতে ক্যালকুলেশন হয়। সেম ভাবেই আমরা এখানেও ড্যাক্স কে ইউজ করতে পারি বেসিক্যালি। কি করে ইউজ করতে পারি, ধরছি আমি আমাকে বের করতে বললো, এখানে দিয়েছে কোয়ান্টিটি আর এখানে দিয়েছে সেলস নাম্বার, কত সেলস হয়েছে, কোয়ান্টিটি প্লাস কোয়ান্টিটি ইনটু সেলস নাম্বার আমাকে বের করতে হবে, মানে টোটাল করে মাল্টিপ্লিকেশন করতে হয় প্রত্যেকটাতে। কিন্তু এখানে আমার কাছে কোনো রো কলম বলে কিছু হয় না, এখানে যা আছে সেটা হচ্ছে আমার কাছে মডেল। তাহলে প্রথম কিছু করতে গেলে যার পাশে আমি কখনো কলম খুলবো, তার পাশে আমি করব কি, অ্যাড টু কলম, কাস্টম কলম। কাস্টম কলমে লিখে দিই টোটাল সেলস। কি করব, সেলস নাম্বার ইন্টু কোয়ান্টিটি।
আগের দিনে বুঝিয়েছিলাম যে কোনো ডেটার ক্ষেত্রে কোথাও আমার হ্যাশ ইউজ হচ্ছে, হ্যাশ কেন ইউজ হচ্ছে, তার রেফারেন্স পয়েন্ট নিচ্ছে মডেলে। আর হ্যাশ এখানে ইউজ হচ্ছে কারণ ওটা অলরেডি মডেল হয়ে গেছে বলে। হ্যাঁ মডেল আর হ্যাশ যদি, হ্যাঁ, আর যদি হ্যাশ না থাকে তার মানে ওটা এখনো মডিউলে হয়নি। মডেলে হয়নি। এটা এখনো আমার কাছে জেনারেল ফরমেশনে আছে, মডেল হয়ে গেলে মডেল থেকে রেফারেন্স নেবে, জেনারেলি আছে। তাহলে কি ইউজ করছি? সেলস নাম্বার ইনটু কোয়ান্টিটি। আমার কাছে আসলে কি টোটাল সেলস ভ্যালু। এবার যেই কাজটা আমি করব সেই কাজটা আমার অবশ্যই মনে রাখতে হবে আমি যেন লাস্ট এন্ডে ক্লোজ আর লোড করি। আমি যদি এটাকে এন্ড করে ক্যান্সেল করে চলে যাই তাহলে কিন্তু কোনো ড্যাক্স ফাংশনই সেভ হবে না। এখানে ডাইরেক্টলি কন্ট্রোল সেভ বলে কাজ হয় না। এখানে এখানে কন্ট্রোল সেভের কোনো কাজ নেই। কন্ট্রোল ওখানে সেভ ক্লোজ এন্ড লোড করতে হবে আমাকে। ক্লোজ অ্যান্ড লোড করি। সেলসে যাই। টোটাল সেলস আমার কাছে ভ্যালু চলে এসেছে। এটা কি ফরম্যাটে এসেছে? টেবিল ফরম্যাটে। এখানে কিন্তু আমি আর কখনো কিছু ফাংশন দেখতে পারবো না। এখানে যেটা এসেছে ফাইনাল জিনিস এসে গেছে আমার কাছে। এখানে আমার কাছে কোনো সেল অ্যাড্রেস ভুল করছি বা যাই করি এখানে আমি আর কিছুই দেখতে পারবো না। এটাই যদি আবার আমাকে দেখতে হয় যেতে হবে কোথায়? সেম ভাবে লঞ্চ পাওয়ার কোয়ারিতে সেলস ডিটেলস, এই যে কাস্টম কলাম করেছিলাম, যদি আমাকে চেঞ্জ করতে হয় কাস্টম কলামসে তাহলে আমাকে এখানে গিয়ে এডিট করতে হবে। এন্টারে ভ্যালু বলে এখানে এডিট হচ্ছে না। এডিট না হলে এটাকে ডিলিট করে নতুন করে বানাতে হবে, কারণ কাস্টম কলাম যখন ক্যালকুলেটেড হয়ে গেছে একে আপনাকে কোয়ান্টিটি ভ্যালু চেঞ্জ করতে পারবেন, কিন্তু এডিট করা যাচ্ছে না এই মুহূর্তে। তাহলে আমাকে আপনাকে ডিলিট করে দিতে হবে পুরো সেলটাকে ধরে, মানে কলামটাকে ধরে ডিলিট করতে হবে, ডিলিট করে নতুন করে বানাতে হবে। মানে যদি আমার কিছু এডিট করতে হয় তাহলে মানে একবার পাওয়ার কোয়ালিটিতে আমি ক্যালকুলেশন করে ফেললাম তো তারপরে এডিট করার কোনো অপশন নেই। না করে ফেলে যদি আপনি ক্লোজ আর লোড করে ফেলে তাহলে আপনার কাছে অপশন নেই, ওটা আপনার কাছে মডেল হয়ে গেছে তখন, তখন আপনাকে এডিট আচ্ছা, করতে আর দেবে না। বুঝেছি। এবার আমরা বেসিক্যালি এখন সব ডেক্সে যাচ্ছি না, আগে আমরা পুরো পাওয়ার পয়েন্টটা বুঝবো আস্তে আস্তে, দেন ডেক্সে মুভ করবো। বেসিক বেসিক জিনিসগুলো দেখছি অপারেশন সেগুলো, কারণ আমাদের পুরো জিনিসটা এখন অনেকটাই বাকি, এটা করবো। দেন ডেক্স আমাদের একটা বড় পার্ট। একটা জিনিস দেখাই,
এটা একটা বেসিক একটা ডেটা আছে, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি কিছু জায়গায় নাল ভ্যালু আছে। নাল ভ্যালু কেন এসেছে? এটা হচ্ছে ইনকমপ্লিট একটা ডেটা। ইনকমপ্লিট ডেটা বলতে হয়তো কেউ ডেটা এন্ট্রি করেছে, সে তখন এন্ট্রির সময় তো খেয়াল করেনি, বা যেখান থেকে ডেটাটা গ্যাদার হয়েছে সেখান থেকে ভুল এসেছে, যেটা ইউজুয়ালি সব ক্ষেত্রেই হয়ে থাকে। পুরো 100% কারেক্ট ডেটা কোথাও আসে না। কোনো কিছুকে রিপ্লেস করতে গেলে এক্সেল এর ক্ষেত্রে যেরকম আমরা কন্ট্রোল এইচ ইউজ করি, কন্ট্রোল এইচ ইউজ করে আমরা রিপ্লেস করি, সেম ভাবে রিপ্লেস এর এখানে অপশন আছে হোমে গিয়ে রিপ্লেস ভ্যালু কি আছে, নাল আছে, রিপ্লেস করছি ব্ল্যাঙ্কের সাথে, আমার রিপ্লেস হয়ে গেছে। কিন্তু রিপ্লেস এর পরেও আমার এখানে নাল বলে অপশন দেখাচ্ছে। কেন? এখানে তো আমার তো রিপ্লেস হলো। যখনই কোনো জিনিসকে ব্ল্যাঙ্কে রিপ্লেস করব, আমরা ব্ল্যাঙ্কে রিপ্লেস করছি, তখন পাওয়ার কোয়েরি সেটাকে নাল হিসেবে ট্রিটমেন্ট করে। তার মানে এখানে আগে যাই ডেটা থাকুক যদি নাল বলেও লেখা থাকতো, এখন আমি ব্ল্যাঙ্ক রিপ্লেস করছি, রিপ্লেস ভ্যালু করছি কি নাল, রিপ্লেস করছি কার সাথে, ব্ল্যাঙ্কের সাথে। এবার এই ব্ল্যাঙ্কের সাথে যখন রিপ্লেস করছি এখানে আমার কাছে আসছে ব্ল্যাঙ্ক, এখানে যখন রিপ্লেস করছি তখন আসছে নাল। কারণ ভ্যালু যখন আমার কাছে রিপ্লেস হবে, আর ভ্যালু যখন পাওয়ার কোয়েরি কোথাও পাবে না, যেখানে ব্ল্যাঙ্ক দিয়েছি, এই যেখানে ব্ল্যাঙ্ক দিয়েছি ডবল কোটেশন, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এই নাল, ভ্যালু কার সাথে রিপ্লেস হয়েছে ডবল কোটেশন নাল। যখন টেক্সট ফরম্যাটে হবে সেখানে আমাকে নাল পুরো তো টেক্সট ফরম্যাটে ছিল, টেক্সটের তো কোনো কিছু না, টেক্সটকে ডিলিটও করে দেওয়া যায়, ওইভাবেই টেক্সট জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে যদি আমার কাছে ভ্যালুর কাছে কোথাও নাল থাকে, সেটাকে রিপ্লেস করলে আমার কাছে নাল আসবে। ইদার আমাকে ভ্যালু ওখানে দিতে হবে, অথবা নালটাকে দিয়ে কাজ করাতে হবে। সব থেকে ভালো উপায় এই সব ফাইলকে এক্সেলে নিয়ে গিয়ে নিজের মতো চেঞ্জ করে না, দেন কাজ করা। আর যদি টেক্সটের কোনো ফাইলে নাল বলে লেখা থাকে, তাহলে সেটাকে রিপ্লেস করলে ব্ল্যাঙ্ক হয়ে যাবে জায়গাটা। ব্ল্যাঙ্কের জায়গায় যদি আমি অন্য কিছু দিই, তাহলে সেখানে সেই জিনিসটা চলে আসবে। এবার এই যে প্রোডাক্ট নেমটা আছে, তাকে আমি একটু আচ্ছা, এখানে যদি আমরা এই সেলস এর যেখানে নাল আছে সেখানে নালের জায়গায় যদি আমরা জিরো দিয়ে এটাকে রিপ্লেস করে দিই, দেখি, রিপ্লেস ব্ল্যাঙ্ক করলাম, ব্ল্যাঙ্ক দিচ্ছিলাম তো সেটাকে জিরো দিয়ে দিই আমরা। নাল দিলাম, জিরো দিলাম, আপনার কাছে যে ভ্যালু এসে গেল জিরো, তো অফিসিয়ালি একটা ম্যাথামেটিক্যাল ভ্যালু, সঙ্গে সঙ্গে সেটা হ্যাঁ। জিরো চলে আসলো। যদি আপনি এই দেখুন কি ছিল, এটা ছিল, আপনি দিলেন হুম। নাল জিরো। ম্যাথে কি বলে, 0 থেকে 9 পর্যন্ত সবকিছু ম্যাথে আছে, 0 থেকে 9, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, জিরো হ্যাঁ। একটা ভ্যালু, সেই জন্য আপনাকে জিরো চলে আসলো। এই হচ্ছে বুঝেছি। আমাদের ইউজুয়ালি এক্সেলে বা ওয়ার্ডে যেভাবে কাজ হয়, কন্ট্রোল এস দিলাম, যা লিখছি সেই চেঞ্জ হয়ে যাচ্ছে, না হলে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এখানে ডাইরেক্ট ওইভাবে হবে না, আপনাকে নাম্বারের জায়গায় নাম্বার কিছু দিতে হবে, টেক্সটের জায়গায় দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, ইউজুয়ালি লোকে ড্যাশ ইউজ করে বা আন্ডারস্কোর ইউজ করে, এইভাবে। ঠিক আছে। এবার বলুন এতটাই কি থাকবে না আরো এগাবো? হ্যাঁ, না না, এতটাই থাক আছে। এগুলো আমরা প্র্যাকটিস করে নিই একটুখানি। তাহলে ফাইল আমি আপলোড করে দিচ্ছি, আপনি হ্যাঁ। দেখুন না দাদাকেও